Welcome. ভূত প্ল্যানেট। আজ আপনারা শুনবেন আবির রায়ের লেখা গল্প আহুত। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমরা আশা করব আপনারাও খোলা মনে গল্পটি শুনবেন এবং উপভোগ করবেন। লেখক পেশায় একজন সঙ্গীত শিল্পী, এর পাশাপাশি চলে তার সাহিত্য চর্চা। বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত তার অত্যন্ত জনপ্রিয় একটি বই হিদোরা। এছাড়াও ফেসবুকের অত্যন্ত জনপ্রিয় ভূত ভুতুম গ্রুপে তার বিভিন্ন লেখা প্রকাশিত আছে, যার মধ্যে উল্লেখযোগ্য রক্তবীজ সিরিজ, চন্দ্রগুপ্ত সিরিজ, মর্গের রক্ষী, টেডি, ডাকিনী ইত্যাদি আরও অনেক ছোট গল্প। আমাদের আজকের গল্পটিও সেখান থেকেই সংগ্রহ করা হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প আহুত। নীলনদের পূর্ব উপকূলে ছোট সাজানো গোছানো শহর এসওয়ান। মরুভূমির এক কোণায় একটি বৃহৎ মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরটির বেশিরভাগ মানুষই সাদাসিধে খেটে খাওয়া মানুষ। এখানকার মানুষ এখনো একান্নবর্তী পরিবারের নীতিতে বিশ্বাস রাখে। ছোট ছোট পাথুরে বাড়িতে একসাথে ৮-১০ জনের পরিবার দিব্যি সুখে শান্তিতে কাটিয়ে দেয়। শহরের একদম দক্ষিণ কোণায় খেজুর বন ঘেরা একটা নির্জন পাড়ায় জনা ছয়েকের একটি কামার পরিবার থাকে। নূর দোকান দেখাশোনা করে, স্ত্রী রাশিদা ঘর সামলায়। নূরের বৃদ্ধ বাবা আফরোজ কখনো দোকানে গিয়ে বসেন, কখনো নাতি নাতনিদের সাথে ঘরে কাটান। নূরের বৃদ্ধা মা কামিলা দৃষ্টিহীন, তাই তাকে সর্বক্ষণ দেখে রাখতে হয়। এছাড়া আছে নূর আর রাশিদার ১২ বছরের পুত্র আকিল আর ৬ বছরের পুত্র ছোট্ট ইয়াকুব। ইয়াকুব বরাবরই মুখচোরা। দাদার সাথে ভাব থাকলেও ইয়াকুবের সর্বক্ষণের খেলার সাথী আমন, একটা লিকলিকে রোগা দেশি কুকুর। সে নূরদের বাড়িতেই থাকে, সেখানেই খায়, দাওয়ায় ঘুমোয়, রাতে বাড়ি পাহারা দেয়। এক ডিসেম্বর মাসের সকালে নূর দোকান খুলতে গিয়ে দেখে দোকানের সামনে ঠিক ঠিক করছে লোকের ভিড়। ভিড় ঠেলে সে সামনে গিয়ে দেখে তার দোকানের দুয়ারের সামনে পড়ে রয়েছে এক মহিলা, ধুলো মাখা ছিন্ন বস্ত্রা, সম্ভবত মৃতা। মৃতা মহিলাটি সম্ভবত ভোরবেলায় এখানে পড়ে থেকে প্রসব করেছে। বাচ্চাটির নাভিমূলের সাথে এখনও নাড়ি জুড়ে রয়েছে মায়ের শরীরের সাথে। বাচ্চাটি অস্বাভাবিক রকম ক্ষুদ্র, হাত পা লিকলিকে, নড়াচড়া প্রায় নেই বললেই চল। শুধু বুকের ওঠানামা দেখলে বোঝা যায় প্রাণীটি জীবিত আছে। সবাই ঘিরে দাঁড়িয়ে নানা মন্তব্য করে যাচ্ছে। কিভাবে এরা এখানে এসে পড়তে পারে, বা মহিলা কেই বা হতে পারে, আর কেনই বা রাস্তায় প্রসব করতে পারে সে? এই সব বিষয়ে বিভিন্ন প্রকল্পিত সম্ভাবনার বিস্তার শুনিয়ে যাচ্ছে একে অপরকে। কেউ আবার শুধু নীরব দর্শক। এইভাবে পড়ে থাকলে রাস্তার ধুলো নাকে ঢুকে বাচ্চাটির মৃত্যু অনিবার্য। তার দোকানে গোটা 2 পরিষ্কার তোয়ালে আছে। পুলিশের অলক্ষ্যে মৃতদেহ ছোঁয়া না হয় আইন বিরুদ্ধ,
জীবন্ত বাচ্চা তো ধরাই যায়। নূর নিচু হয়ে নিজের ডান হাতটা আস্তিনে মুছে বাচ্চাটার গায়ে ঠেকাতেই বুঝতে পারল তার গাটা ঠান্ডা হয়ে রয়েছে। ভোরের ঠান্ডাটা হয়তো ধরে নিয়েছে কচি শরীরে। নূরের আঙুল বাচ্চাটার শরীর স্পর্শ করতেই সে হঠাৎ নড়ে উঠল। তারপর সরু দুর্বল হাত দুটো নেড়ে মুখটা বিকৃত করে লালচে মাড়ি বের করে কেঁপে উঠল। কেঁদে উঠল রাস্তায় পড়ে থাকা বেওয়ারি শিশুকন্যাটি। কিন্তু বুকের শ্বাসের অভাবে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, যেন হেঁচকি তুলতেও কষ্ট হচ্ছে তার। নূরের বুকে একটা টনটনে ব্যথা বেজে উঠল। ইয়া আল্লাহ, এ কি বিচার তোমার! পাশের দাওয়াখানার কর্মচারীর সাহায্যে নাড়ি কেটে তোয়ালে মুড়িয়ে বাচ্চাটিকে দু হাতে তুলতেই সে নিজের ক্ষুদে আঙুলগুলো দিয়ে তোয়ালেটা জড়িয়ে ধরল। কনকনে শীতের অনুভূতির পর যেন নূরের করুণার উষ্ণতা সে নিজের অনাবৃত শরীরে মেখে নিল। বিকেলে এলাকায় ঢিঢি পড়ে গেল। 2 সন্তানের বাপ নূর কাজে বেরিয়ে আর এক মেয়ে সন্তান কুড়িয়ে নিয়ে এসেছে। রশিদা প্রথমে ঘ্যান ঘ্যান করলেও নূর তাকে আড়ালে ডেকে বোঝালো, এত লোক তো দাঁড়িয়ে দেখছিল, কই কেউ তো এগিয়ে তাকে তুলে নিল না। বুঝলে না, এ তো আল্লাহর হুকুম। একদম মরার মতো পড়েছিল, আমার ছোঁয়া পেতেই কেমন তাজা হয়ে উঠল। আর ওকে তো রেখে দেবো বলে আনিনি। সরকারি হোমে থাকলে ওরা হয়তো না খাইয়েই মেরে ফেলবে। ছোট শহর, ঠিক কাউকে না কাউকে একটা পাওয়া যাবে যে ওকে ঘরে তুলবে। দেখো দেখো, মুখখানাও ঠিক যেন আমাদের ইয়াকুবের মতো। রাশিদার দয়ার শরীর, 2 বাচ্চা আর অন্ধ শাশুড়ি নিয়ে এমনিতেই তার নাজেহাল অবস্থা, তার উপর আর একটা দুধের শিশু। মনে খচখচানি থাকলেও বাচ্চাটার মুখের দিকে চাইতেই যেন সব সংশয় গলে জল হয়ে গেল। বাচ্চাটার চোখ হালকা খয়েরি। রশিদা তার দিকে চাইতেই মাড়ি বের করে তার দিকে চেয়ে একটা হাসি দিল সে। মুস্কান। কি বললে? চোখের জল মুছে রাশিদা বলল, ওর নাম মুস্কান রাখো। এত কিছুর পরেও দেখো মুখের হাসিটা কেমন ঝলমলে। সেদিন প্রায় মাঝরাতে ছোট ইয়াকুবের ঘুম ভেঙে গেল একটা চাপা কোলাহলের আওয়াজে। চোখ কচলে তাকিয়ে দেখে শোবার ঘরের আধ খোলা দরজাটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে তার দাদা আকিল। তারও নিশ্চয়ই ঘুম ভেঙে গেছে। বাইরের প্যাসেজটা থেকে চাপা গলার কথাবার্তা আসছে। শুধু খাবার ঘরের টিমটিমে আলোটা জ্বলছে, বাকি সব নিভানো। ইয়াকুব কান খাড়া করল। কানে এলো তার ঠাকুমার কণ্ঠস্বর। ওটাকে যত তাড়াতাড়ি পারিস বিদায় কর। তোর বউ আমার কথা শোনে না, তুইও শুনিস না। যেখানে পারিস ওকে দিয়ে আয়, না দিতে পারিস তো নীলের জলে ডুবিয়ে মার। ওর নজরে বিষ আছে, ও আমার সামনে এলেই আমার গা জ্বালা পোড়া করে। এ তুমি কি বলছো আম্মি? রাস্তায় পড়ে থেকে মারা যেত যে, সদ্য জন্মানো শিশু। রাস্তার ধুলো ময়লা, তার উপরে এত প্রচন্ড ঠান্ডা। শুকিয়ে মরুক, তোর কি? আমি চোখে দেখি না, তবু যখন ওকে নিয়ে তোর বউ 2 বার আমার কাছে এসেছে, আমার মনে হচ্ছে যেন আমার হাতে পায়ে আগুন লেগে গেল। তারপর আজ জুমাদা আলোয়ালের প্রথম জুম্মা, সর্বনাশ হয়ে যাবে নূর। রাশিদা যদি অমত করে, ওকে শুদ্ধ বাচ্চাটাকে ঘর থেকে বের কর। ইয়াকুবের কানে এবার ফোঁপানো কান্নার আওয়াজে সে জানে এই কান্নার শব্দটা তার আম্মির। মিশরীয় পারিবারিক রেওয়াজে আজও ঘরের বউরা শ্বশুর শাশুড়িদের ওপর গলা তোলে না। ফিস ফিসে আতঙ্ক মেশানো গলায় পাশের চৌকি থেকে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল আকিল। রাগ আর ভয়ে ইয়াকুবের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে আজ মাঝে মাঝেই উঁকি মেরে আম্মি আব্বুর ঘরে শুয়ে থাকা উঁচকি মানুষটাকে অনেকবার দেখে এসেছে। কতটুকু আঙুল, কতটুকু নাক, গাটা পুরো গোলাপি। অমন একটা অসহায় প্রাণীকে কেউ ফেলে দেওয়ার কথা ভাবতে পারে? ভাবতে ভাবতে ঘুম জড়িয়ে এলো ইয়াকুবের চোখে। ভোরবেলা রোজকার নিয়ম মতো সে আর তার দাদা স্কুলের জন্য তৈরি হয়ে দাওয়ায় বেরিয়ে স্বভাব মতোই আমানকে হাঁক দিল। আমান,
আমান! আগের রাতে সে নিজের পাত বাঁচিয়ে কয়েকটা রুটির টুকরো রেখেছিল আমানকে দেবে বলে। আজ অনেক ডেকেও তাকে পাওয়া গেল না। কিন্তু তা তো হওয়ার কথা নয়। আমান তো রোজ এই সময় লেজ নাড়তে নাড়তে এসে দাঁড়ায় ইয়াকুবের স্কুল যাওয়ার আগে তার প্রসাদ পাওয়ার আশায়। কিন্তু আজ সে গেল কই? দোকানে আজ নূরের বেশ ব্যস্ততা ছিল। একজন কর্মকার ছুটিতে থাকায় নূরকে আজ কর্মশালায় ব্যস্ত থাকতে হয়েছিল। তার আব্বা আজ খদ্দের সামলাচ্ছিলেন। সূর্য ডুবতেই যেন আজ অন্য দিনের দ্বিগুণ ঠান্ডা পড়ল। সদর থেকে তাদের বাড়ি মাইল 1.5। অন্যদিন বাস পাওয়া যায়, কিন্তু আজ যেন রাস্তাঘাট বড়ই তাড়াতাড়ি ঝিমিয়ে পড়ল। আফরোজ মিয়ার বয়স হয়েছে প্রায় 72। উনি তাড়াতাড়ি হাঁটতে পারেন না। ধীরে ধীরে দুজনে যখন ঘরে ফিরল তখন রাত হয়ে গেছে। ঘরে ঢুকেই নূরের কেমন সন্দেহ হল। অন্য দিনের মতো কই ইয়াকুব আকিল তো আর দৌড়ে এলো না। রশিদাও তো এগিয়ে এসে তার শোয়ার আর শোয়ারের ওয়ালিদের ঝোলাগুলি নিয়ে নিল না। বাইরের ঘরে নূর প্রথম দেখল ইয়াকুবকে। গোমরা মুখে উঠোনের দিকে তাকিয়ে সে বসে আছে। কি হয়েছে রে? আমন এসেছিল, রাস্তায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ ডাকলো। আমি কত ডাকলাম, কিছুতেই উঠোনে এলো না। ওইখানে দাঁড়িয়ে ডেকে ডেকে পালিয়ে গেল। স্কুলে আজ কেক দিয়েছিল দুপুরে, আমি নিয়েও এলাম। ওকে খাওয়াতেই পারলাম না। এমনটা করে না কখনো। তোর আম্মি আকিল এরা কই? ইয়াকুব হঠাৎ সোজা হয়ে বসে হাত নেড়ে আব্বুকে কাছে ডাকল। নূর ঝুঁকে ছেলের মুখের কাছে নিজের কান নিয়ে যেতেই ইয়াকুব ফিস ফিস করে বলল, মুসু? সেটা আবার কে? মুস্কান? পিং ব্লাড? কি সর্বনাশ! নূর এক দৌড়ে শোবার ঘরে গিয়ে ঢুকল। টিমটিমে আলো এই চৌকির মাঝখানে বসে রয়েছে রাশিদা, তার কোলে ছোট্ট মুস্কান। কি হয়েছে ওর? দেখো না, সকাল থেকে প্রস্রাব করছে খালি, কিন্তু দুপুরের পর থেকে তার রং হলুদ হতে শুরু করে। এই কিছুক্ষণ থেকে দেখছি টকটকে লাল রক্তের মতো প্রস্রাব। কি হলো গো মেয়েটার? আকিল কোথায়? ওকে তো পাঠালাম ওই উল্টো দিকের বাড়ির জামিন চাচাকে নিয়ে ডাক্তার ডাকতে। হ্যাঁ গো, এর খারাপ কিছু হলো না তো? রশিদাকে সান্ত্বনা দিয়ে উদ্বিগ্ন মুখে নূর বারান্দায় এসে দাঁড়ালো। অন্ধকারে ডুবে রয়েছে নির্জন পাড়াটা। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে মেঠো বেলে জমি নিয়ে উঠোন, কয়েকটা খেজুরের ঝাড়। দূর থেকে শহরের গাড়ি ঘোড়ার শব্দ কানে আসছে। ছেলেটা নিশ্চয়ই অনেকক্ষণ হলো ডাক্তার ডাকতে গেছে। কখন আসবে কে জানে। ওইটুকু একরত্তি মেয়ের এমন রোগ। দাওয়া থেকে 20 ফুট দূরে খেজুর ঝোপটার আড়ালে কিছু একটা দেখে হঠাৎ আটকে গেল নূর। ও কে? কোনো মানুষের কি অত লম্বা কান হয়? হঠাৎ চিল চিৎকারের মতো সন্ধ্যার বাতাস ফালা ফালা করে দিল মুস্কানের আর্তনাদ। ঘরে চেঁচিয়ে উঠেছে সে। নূর দৌড়লো ঘরের ভেতর। রশিদা প্রায় কাঁদো কাঁদো হয়ে মুস্কানের পিঠে চাপড় মেরে যাচ্ছে, তার কান্না থামানোর বৃথা চেষ্টায়। নূরের গলা শুকিয়ে গেল। আল্লাহ, বাচ্চাটাকে বাঁচাতে পারবো তো? মিনিট 10 মধ্যে ডাক্তার নিয়ে এলো আকিল। উনি পরীক্ষা করে বললেন শিশুর বাড়াবাড়ি রকম ডিহাইড্রেশন হয়ে গেছে। এক্ষুনি যেন শরীরের জল ও গ্লুকোজ পরিমাপ বাড়ানোর ব্যবস্থা করা হয়, না হলে শিশুর কিডনি বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার চলে যাওয়ার পর নূর বার কয়েক বারান্দায় দাঁড়িয়ে কোনার খেজুর ঝোপটার দিকে ভালো করে দেখার চেষ্টা করল। হয় ওখানে কেউ নেই, আর না হয় ওদিকটা এতটাই বেশি অন্ধকার যে চোখে ঠাওর হওয়া অসম্ভব। তাহলে কি ভুল দেখলাম? সারাদিনের এত ধকল আর ছোট মেয়েটাকে নিয়ে এত দুশ্চিন্তা, সেজন্যই বোধহয় আমার দৃষ্টিভ্রম হচ্ছে। রাত গভীর হলো মরু শহরে। শুকনো ধুলো মাখা কনকনে ঠান্ডা বাতাস বয়ে যেতে লাগলো অলিগলির ভেতর দিয়ে। নূর 2 দিন হলো শোবার ঘরের চৌকিতে না শুয়ে একটা নিচু তাকে বিছানা করে সেখানেই ঘুমোচ্ছে, যাতে রশিদার বাচ্চা নিয়ে শুতে কোনো অসুবিধা না হয়।
ঘণ্টা দুয়েকের মধ্যে মুস্কান প্রায় 4 বার কেঁদে উঠল। নূর হাতের টর্চটা ঘড়িতে ফেলে দেখল প্রায় 12:30 বাজে। বিছানায় এপাশ ওপাশ করে চলেছে রাশিদা। একে সারাদিনের হাড় ভাঙা খাটুনি, তার উপর যদি রাতে ঘুম না হয় অসুস্থ হয়ে পড়বে বেচারি। তখন এই 3 সন্তানকে নিয়ে মহা বিপদে পড়বে নূর। শুনছো, তুমি না হয় ইয়াকুবের সাথে গিয়ে শোও, আকিলকে বরং এই ঘরে পাঠিয়ে দাও। তার ঘুম গাঢ়, সে আমার জায়গায় শুক, আর আমি না হয় মেয়ের পাশে শুয়ে পড়ছি। রাশিদা উঠে পাশের ঘরে চলে গেল। আকিল ঘুম চোখে টলতে টলতে এসে উপুর হয়ে শুয়ে পড়ল তার বাবার বিছানায়। নূর উঠে গিয়ে শুলো চৌকিতে। আপাতত ঘুমোচ্ছে মুস্কান, মুখে এক অদ্ভুত প্রশান্তি। মুখটা দেখলেই মায়ায় বুকটা ভরে যায়। চোখ লেগে আসলো নূরের। কান খাড়া হয়ে গেল নূরের। কিসের শব্দ? রাতের বেলা যে কোনো হালকা শব্দও যেন কয়েক গুণ বেড়ে যায়। শব্দটা আসছে ঘরের বাইরের প্যাসেজের ওপার থেকে। ঠিক কোন ঘর থেকে আসছে তা বলা অসম্ভব, তবে শব্দটা অনেকটা ঘুনে কাটার মতো। তফাৎ শুধু ঘুনে কাটার শব্দ একতালে হয়, এটা যেন এলোমেলো হচ্ছে, আবার থামছে, আবার হচ্ছে। কিছুক্ষণ হয়ে শব্দটা থেমে গেল। আবার বাড়ি নিস্তব্ধ। ঘুম জড়িয়ে এলো নূরের চোখে। রাত কত হবে আন্দাজ নেই, নূরের যেন হঠাৎ গরম লাগতে আরম্ভ করল। গায়ের কম্বলটা গায়ে রাখা প্রায় অসম্ভব মনে হতে লাগলো। ঘরটা যেন ভ্যাপসা গরম হয়ে উঠেছে। নূর গায়ের কম্বলটা ফেলে উঠল। নেমে পাথরের মেঝেতে পা রাখতেই যেন ছ্যাঁকা খেলো প্রায়। এ কি হলো? শোবার আগেই তো মেঝে কনকনে ঠান্ডা ছিল, হঠাৎ করে এত গরম হয়ে গেল কিভাবে? আর এই গন্ধটা, এটা কিসের গন্ধ? একটা নেশা ধরানো গন্ধ ঘরময় পেরোনোর, খানিকটা ইথার বা স্পিরিটের মতো। গ্যাস লিক করছে না তো? শীতকাল বলে তো এমনিই দরজা জানলা সব বন্ধ, তারপর যদি... নূর পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকল। না, এখানে তো সেই গন্ধটা নেই। আশ্চর্য ব্যাপার, এই ঘরের মেঝেও যথেষ্ট ঠান্ডা, তাহলে কি... হঠাৎ একটা বিশ্রী শব্দে ঘুরে দাঁড়ালো নূর। প্রচণ্ড জোর বিষম খেয়ে হেঁচকি উঠলে যেমন শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ তার শোবার ঘর থেকে এলো। নূর রান্নাঘর বন্ধ না করেই হুড়মুড় করে প্যাসেজ দিয়ে আসতে লাগলো। তার পায়ের তলার মেঝে আবার গরম হচ্ছে, বাড়ছে গন্ধটাও। শোবার ঘরের দরজাটা আধ খোলা, ঠিক যেমন সে রেখে গিয়েছিল। ভেতরে ঢুকলো নূর। আধো অন্ধকারে কিছু একটা গোলমাল লাগছে। আকিল, ও তো এইভাবে বিছানায় শুয়েছিল না, ও তো নিচে শুয়েছিল। আর ও এরকম অদ্ভুতভাবে শুয়ে আছে কেন? এক ঝটকায় ঘরের আলো জ্বালানো নূর, আর পরক্ষণেই হাহাকার করে ছিটকে ঘরের কোনায় বসে পড়ল। আকিল! অর্ধেক শরীর খাটের ওপর, অর্ধেক ঝুলন্ত অবস্থায় রয়েছে আকিল। তার এক হাত খাটের বাইরে ঝুলছে, আর এক হাত মুস্কানের শরীরের ওপর। খোলা দু চোখ টকটকে লাল, আর হা হয়ে যাওয়া আড়ষ্ট মুখটার উপরে নাকের কষ বেয়ে দুফোঁটা কালচে রক্ত চুইয়ে পড়ছে। আকিলের শরীর নিথর। তার পাশে শুয়ে থাকা মুস্কানের দিকে চোখ গেল নূরের। মুস্কানের চোখে ঘুম নেই, সে তাকিয়ে রয়েছে তার পাশে সদ্য মৃত আকিলের দিকে। তার লালচে ঠোঁট দুটোয় যেন হালকা একটা মৃদু হাসির ঝলক। জ্ঞান হারালো নূর। আকিলকে গোড় দেওয়া পর্যন্ত রাশিদা কাঁদেনি, কিন্তু গোরস্থানের বাইরে হঠাৎ হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো সে আর্তনাদ করে কেঁদে উঠল। ইয়াকুবকে বলা হয়নি তার দাদার মৃত্যুর কথা।
তাকে রাশিদার বোনের কাছে কায়রোতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে এই দুর্ঘটনার আঁচ সে টের না পায়। কামিলা বিবি অন্ধ হওয়ায় তার থেকে ঘটনা লুকোনো খুব একটা কঠিন হয়নি, কিন্তু আফরোজ মিয়াকে নিয়ে নূরের ভয় ছিল। পাশে নাতির শোকে তার কিছু একটা না হয়ে যায়। সে চাপা মানুষ, কষ্টে বুক ফেটে গেলেও কান্নাকাটি খুব বেশি করেননি। সেই কারণেই নূরের আরো বেশি ভয় ছিল তার আব্বুকে নিয়ে। কিন্তু সংসারের ঘানি টানা বাপের বুকের কষ্ট কে বুঝবে? তার যে গলা ফাটিয়ে কাঁদতেও বাধা, পাছে তাকে ভীত করে মনের জোর আঁকড়ে থাকা বাকি পরিবার তার দুর্বলতার কারণে ধূলিসাৎ হয়ে যায়। বেয়ারা সন্তানকে ভুলিয়ে রাখার মতো অথই অশ্রুসাগরকে চোখের পাতার বাঁধে আটকে কর্তব্যের পাঁচিলের পেছনে মুখ লুকিয়ে দায়িত্ব পালন করে যেতে হয়। বেয়ারা সন্তানকে ভুলিয়ে রাখার মতো অথই অশ্রুসাগরকে চোখের পাতার বাঁধে আটকে কর্তব্যের পাঁচিলে মুখ লুকিয়ে দায়িত্ব পালন করে যেতে হয়। নিজের স্ত্রী আর আব্বুর জন্য নূর এই অবস্থাতেও মনে করে ডাক্তার ডাকার ব্যবস্থা করেছিল। দুজনেরই রক্তচাপ অত্যন্ত নেমে যাওয়ায় আফরোজ মিয়াকে স্যালাইন চালু করে রাশিদাকে খাওয়া দাওয়া বন্ধ না করার পরামর্শ দিয়ে যান ডাক্তার। দেখুন, যা হয়েছে অত্যন্ত দুঃখজনক, কিন্তু ভুলে যাবেন না, আরও দুটো সন্তান কিন্তু আপনার মুখাপেক্ষী। তাদের জন্য আপনাকে নিজেকে ঠিক রাখতেই হবে। রাশিদা আজ দুপুরের পর থেকেই কেমন পাথরের মতো হয়ে গিয়েছিল। ডাক্তারের কথাতে এই প্রথমবার তাকে স্বাভাবিক দেখালো। চোখ মুছে সে একটু যেন সজাগ আর স্বাভাবিক হয়ে বসল। রাত হওয়ার সাথে সাথে সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরা একে একে বিদায় নিল। রাশিদা মুস্কানকে বুকে করে নিয়ে বসেছিল সন্ধে থেকে। মাঝে মাঝে সে ফুঁপিয়ে কেঁদে উঠছিল, মাঝে মাঝে দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে থাকছিল। উল্টো দিকের বাড়ির চাচি সময় করে মুস্কানকে এক ফাঁকে খাইয়ে দিয়েছেন। রাতের বেলা নূর এসে ঢুকলো শোবার ঘরে। এই ঘরে কাল রাশিদা আর ইয়াকুব শুয়েছিল। পাশের ঘরে আজ রাশিদাকে ঢোকানো অসম্ভব। এই ঘরেই কাল আখিল। নূর এসে বসল রাশিদার পাশে। মুস্কান তার কোলেই ঘুমিয়ে পড়েছে। তাকে আলতো করে কোল থেকে নামিয়ে খাটে রাখল নূর। রাশিদারও বোধহয় দেওয়ালে হেলান দিয়ে চোখ লেগে এসেছিল। একে সারাদিন না খাওয়া, তার উপর এত কান্নাকাটি করে নিশ্চয়ই শরীরে ক্লান্তি এসেছে। হ্যাঁ গো, ছেলের এর আগে তো কখনো বুকের বিমারি ছিল না গো। নূর স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল। রাশিদা মাথা নাড়ল। ডাক্তার তো সন্ধেবেলাতেই তাকে দেখল দিব্যি চনমনে, অথচ উনি বলছেন স্ট্রোক। স্ট্রোক হলেও মারা যেতে কিছুটা সময় তো লাগে, আমার নিমেষের মধ্যে। রাশিদার ভুরু কুঁচকে গেল। সে ফিরল নূরের দিকে। তোমার কি অন্য কিছু মনে হচ্ছে? আমি ঘরের বাইরে ছিলাম খুব জোর 2 মিনিট, তার মধ্যেই তার স্ট্রোক হয়ে শরীর ওরকম আড়ষ্ট হয়ে যাবে? এটা কি সম্ভব? তাহলে কাল আমি কি বলছিল মনে আছে তোমার? রাশিদার মুখ বিকৃত হয়ে উঠল। উনি অতটুকু একটা শিশুকে? কাল আমি ঘরে ঢুকে যা দেখি আল্লাহ জানেন তা মিথ্যে নয়। আকিলের অমন নিষ্প্রাণ মুখের দিকে তাকিয়ে মুস্কান মিটিমিটি করে হাসছিল, অথচ ঘর থেকে বেরোবার আগেই আমি দেখে গেছি সে অকাতরে ঘুমোচ্ছে। আমি জানি এর থেকে কিচ্ছু প্রমাণ হয় না, কিন্তু আমি যদি বলি আমার মনে কুডাক দিচ্ছে না, তাহলে মিছে কথা বলা হবে। রাশিদা উত্তর দেয় না। হয়তো কথাগুলো তার মাথায় ঢোকার মতো আজ তার মানসিক অবস্থা নেই। নূর তাকে শুইয়ে দিল। ঘরে হালকা সেডেটিভ ছিল, তা অর্ধেক নিজে খেয়ে অর্ধেক স্ত্রীকে দিল। ঘুম সে অর্থে হয়নি তার। বারবার ছেলের মুখটা মনে পড়ছিল। বোধহয় বালিশে মুখ চেপে কয়েকবার কেঁদেও ছিল, কিন্তু শেষ রাতে একটু তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ চোখ মেলতেই নজর যায় মুস্কানের দিকে। না, সে ঘুমোচ্ছে। মুখের কোল বেয়ে লালা গড়িয়ে পড়ছে তার। টুকটুকে গোল একটা মাথা, পশমের মতো চুল। না না, সব ভুল, সব মনের ভুল। আকিলের নিশ্চয়ই কোনো রোগ ছিল যা তারা আগে বোঝেনি।
পরদিন ঠান্ডাটা অনেকটাই কম ছিল। জামিল চাচার মেয়ে আরিয়া শিশু ভালোবাসে। তার অদ্ভুত ক্ষমতা অত্যন্ত বেয়াদব বাচ্চাদের কিভাবে যেন কোলে নিয়ে শান্ত করিয়ে দেয়। সকাল থেকে সেই এসে মুস্কানকে সামলাচ্ছে। নূর নিজে দোকানে না গেলেও একজন কর্মচারী বাড়ি এসে দোকানের চাবি নিয়ে গেছে দোকান খোলার জন্য। রশিদা আজ যেন একটু স্বাভাবিক, যদিও এই ধাক্কা সামলে উঠতে দীর্ঘদিন লাগবে তা নূর জানে। তবু সে স্ত্রীকে কাজ ছাড়া করছে না। আফরোজ মিয়া আজ নিজে থেকেই দাওয়ায় এসে বসেছেন। সকালে কাজের ফাঁকে তার একবার মনে হলো যেন আব্বু তার দিকেই নির্বাকভাবে চেয়ে আছে। কিছু বলবে আব্বু? শরীর খারাপ লাগছে? আফরোজ মিয়া খানিকক্ষণ নূরের মুখের দিকে চেয়ে থেকে মাথা নিচু করে ফেললেন। তারপর ধীরে ধীরে ঘাড় নাড়লেন। আকিলের কথা মনে পড়ছে? আফরোজ মিয়া কিছুক্ষণ থেমে ধরা গলায় বললেন, একটা আঁকার খাতা কিনে দিতে বলেছিল আমায়, আনতে মনে ছিল না। গলা বুঝে এলো তার। নূর উত্তর দিল না, কিন্তু তার কেন যেন মনে হলো আব্বু তাকে কিছু একটা বলতে গিয়েও চেপে গেলেন। দুপুরে আরিয়া বাড়ি গিয়েছিল মুস্কানকে ঘুম পাড়িয়ে, বিকেলে আবার চলে এসেছে। রাশিদাকে সে বলে রেখেছে রাত পর্যন্ত সে মুস্কানকে দেখে রাখবে। এই শরীরে রাশিদা যেন ব্যস্ত না হয়। মেয়েটার বয়স 22-এর আশেপাশে হলেও বয়স আন্দাজে অত্যন্ত গিন্নি গোছের এবং খুব কর্মঠ আর চটপটে। সন্ধে নামতেই আবার নিঝুম হলো এলাকা। যেই বাড়িতে মৃত্যু ঘটেছে সেখানে দিনের আলো যে কতটা গুরুত্বপূর্ণ তা যে এমন পরিবারের থেকেছে সেই জানে। কারণ রাত নামলেই মৃত্যু শোকে বিহ্বল মানুষগুলোর মনে হয় যেন দম আটকে আসছে। রশিদা আজ যেন একটু সামলে উঠেছে। আফরোজ মিয়া আজ সন্ধ্যের মধ্যে শুয়ে পড়েছেন। তিনি ভারী ঘুমের ওষুধ খান। বারান্দার আলোটা অনেক দিন ধরেই দপদপ করছিল। আজ জ্বালাতে গিয়ে দেখা গেল সেটা দেহ রেখেছে। শোবার ঘরে রশিদা, মুস্কান এবং আরিয়া। নূর বেরিয়েছিল সামান্য কিছু সওদা আনতে। জীবন তো আর থেমে থাকে না। দৈনন্দিন রেশন ঘরে প্রায় নিঃশেষ। বারান্দায় পা দেওয়ার সাথে সাথে নূরের মনে হলো সে যেন বারান্দায় একা নেই। আব্বু? বারান্দার শেষ মাথাটা অন্ধকার। বহুদূরের রাস্তার আলোটা এক চিলতে এসে প্যাসেজের শেষ দিকটায় পড়েছে। কেউ একজন বসে আছে ওখানে, উবু হয়ে। এক এক সময় আফরোজ মিয়া ওইভাবে বসে সাজদা করে, কিন্তু এটা তো সে সময় নয়। হঠাৎ কানে এলো একটা শব্দ। এই শব্দ নূর আগেও শুনেছে। কাঠের উপর টোকা মারার মতো শব্দ। হচ্ছে, থামছে, আবার হচ্ছে। সামনে তাকালো নূর। কই, রাস্তার চিলতে আলোতে যেটুকু দেখা গেল তাতে বোঝা গেল কেউ তো নেই ওখানে। হঠাৎ বুক হিম হয়ে গেল নূরের। ঠিক এই ঘটনা ঘটেছিল পরশু রাতে। তাহলে কি? হাতের ব্যাগ বারান্দায় ফেলে নূর দৌড় লাগালো শোবার ঘরের উদ্দেশ্যে। ঘরে ঢুকে দেখে মুস্কান চৌকিতে শুয়ে হাত পা নাড়ছে আর তার পাশে বসে আরিয়া তার সাথে আধো আধো বলে কথা বলে যাচ্ছে। আরিয়া, রাশিদা কই? হন্ততন্ত হয়ে নূর জিজ্ঞেস করল। সে তো ভাড়ারে গেল, এই তো মিনিট 5। নূর দৌড়লো উল্টো দিকে মুখ করে। ভাড়ারের আলোটার জোর খুব কম। আজ কি ভোল্টেজের সমস্যা? বাইরে থেকে ভাড়ারের ভেতরটায় কাউকে দেখা যাচ্ছে না। ছ্যাঁত করে উঠল নূরের বুকটা। রাশিদা! নূর গিয়ে ঢুকলো ঘরের ভেতরে। ওই তো সে দরজার পেছনে ক্যাবিনেট থেকে উঁচু হয়ে কিছু একটা নামাচ্ছে। ও, তুমি এখানে? কি হয়েছে? হাঁপাচ্ছ কেন তুমি? নূর একটু দম নিয়ে বলল, ওই যে আবার 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 দেখলাম। কাকে দেখলে? নূর মুখ খুলে কিছু বলার আগেই আরিয়ার কণ্ঠস্বর যেন ডাকতে গিয়ে হঠাৎ বিষম খাওয়ার মতো গলা বুঝে গেল। নূর আর রশিদার চোখাচোখি হতেই দুজনেই যেন জমে গেল আতঙ্কে। পরক্ষণেই দুজনেই দৌড়ে এসে শোবার ঘরের দরজা থেকে ভেতরে ঢুকল।
আরিয়া শুয়ে রয়েছে উপুর হয়ে। তার বুকের তলা থেকে মুস্কানের বাঁ হাতটা নড়তে দেখা যাচ্ছে। আরিয়ার শরীর স্থির, এক হাতে জড়ানো আছে মুস্কান, আর অন্য হাতটা বেঁকে আঙুলগুলো অদ্ভুতভাবে ছড়িয়ে গেছে। পা দুটো একে অপরের উল্টো দিকে বেঁকে গিয়ে আটকে গেছে। মুখটা উপুর হয়ে বালিশে পড়েছে বলে দেখা যাচ্ছে না, তবে বালিশের কাপড়ে কালচে লাল ছোপটা বলে দিচ্ছে আরিয়ার মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। ঘরময় নাক চলে যাওয়ার মতো সেই তীব্র ইথার জাতীয় গন্ধ। এই দৃশ্য হঠাৎ দেখে নূর আর রাশিদার মাথা কাজ করতে কয়েক সেকেন্ড সময় নিল এটা বুঝতে যে তাদের সামনে খাটের ওপর পড়ে রয়েছে আরিয়া নয়, আরিয়ার নিথর মৃতদেহ। রাতের মধ্যে গোটা পাড়া ভেঙে পড়ল নূরদের বাড়ির উঠোনে। আফরোজ মিয়া পর্যন্ত অসুস্থ শরীরে বেরিয়ে এসে লোকজনকে জবাবদিহি করতে লাগল। এই মেয়েটাকে ঘরে ঢোকানোর পর থেকেই এই সর্বনেশে মরণ সাপ লেগেছে আমাদের বাড়িতে। সবাই বলা বলি করছে, যদিও জামিল চাচারা কেউই এই কথা বলেননি। আরিয়ার এমনিতেই নাকি হাঁপানির টান ছিল, শ্বাসকষ্টের জন্য মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যেত। কিন্তু আমার মন বলছে পরপর দুজনের একইভাবে একই জায়গায় মারা যাওয়াটা কোনো রোগ বা লৌকিক কারণে হয়নি। দুটো মৃত্যুর একটাই যোগসূত্র, মুস্কান। তুমি জানো এরা সত্যি কথা বলছে না। একটা ওইটুকু শিশু, সে এমন কাজ করতে পারে না। রাশিদা নূরকে ঘরের কোনায় ডেকে বলল, আমি সব বুঝছি, কিন্তু এখন তো আর ব্যাপারটা পারিবারিক নেই। আজ প্রতিবেশীর একজন জান দিল আমাদের ঘরে, পরপর দুটো মৃত্যু, দুটোই অবিকল একরকম। আমি জানি না জামিল চাচারা থানা পুলিশ করবে কিনা, করলেও আমাদের কিছু করার নেই। আজকের পর কেউ মিশবে না আমাদের সাথে, কেউ আমাদের চৌহদ্দি মারাবে না, দোকানে মাল বিক্রি করবে না, মসজিদেও ঢুকতে দেবে না। তুমি বলো কি করবো এবার আমরা? রাশিদা উত্তর দিতে পারে না। রাস্তার ওপারের বাড়ি থেকে মরণ কান্নার শব্দ আসতে থাকে। যেই কান্না একদিন আগে এই বাড়ির বাতাস ভিজে দিচ্ছিল, সেই একই বুক ফাটা চিৎকার, শুধু ঘর বদলেছে, উৎপত্তি স্থান বদলায়নি। এক রাতের মধ্যে একটা হাসি খুশি পরিবার যেন মানসিকভাবে কুঁকড়ে প্রতিবন্ধী রূপ নিল। আজ রাতে ওকে আলাদা শোয়াবে, যেন তোমার বা আমার শরীরের সাথে ছোঁয়া না লাগে। তুমি আমাদের ঘরে ঘুমোবে, আর আমি ওকে নিয়ে ছেলেদের ঘরে শোবো, দুটো আলাদা খাটে। আজ রাতে আর আমার চোখে ঘুম আসবে না। আমি দেখতে চাই ওই একরত্তি মেয়ের মধ্যে কি এমন অশুভ ক্ষমতা আছে। নূর চোয়াল শক্ত করে বলেই ঘরে চলে গেল। গভীর হলো রাত। আরিয়ার মৃতদেহ পুলিশের হাতে তুলে দেওয়া হলো অটোপসির জন্য। নূর জামিল চাচাদের বাড়িতে ঢোকেনি। এটা সে ভালোই বুঝেছে। ইতিউতি দাঁড়ানো প্রতিবেশীরা যেন তাকে একটু এড়িয়ে চলছে। নূর ফিরে এলো ঘরে। আরিয়ার দেহ নিয়ে চলে যাওয়ার পর এখন দুই বাড়ির উঠোন আর মধ্যেকার রাস্তা এখন শুনশান। ঠান্ডাটা বাড়ছে, নিঝুম হয়ে গেছে গোটা শহর। নূর মুস্কানকে কোলে করে শুইয়ে দিল খাটে। নিজে গিয়ে বসলো সামনের খাটের ওপর। এই খাটটাতেই আকিল শুতো। বিছানায় যেন এখনো তার গায়ের উষ্ণতা পাওয়া যায়। নূর সামলে নিল নিজেকে। আজ রাতে কিছু হবে এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু যদি কিছু হয় তা যেন তার চোখের সামনেই হয়। মুস্কান যদি সত্যি শয়তানি হয়, তার কারণে যদি সত্যি আকিল আর আরিয়া তাদের জীবন দিয়ে থাকে, তাহলে আজ যে তাকে বুকে করে বাঁচিয়ে এনে নিজের পরিবারের উষ্ণতা দিয়েছে, এই আব্বাজান যেন তার প্রকৃত রূপ দেখে। বাড়তে থাকলো রাত। নিঝুম হয়ে গেল গোটা পাড়া। বহু দূরের বড় রাস্তার ট্রাফিকের শব্দ এখন নিস্তব্ধ। জেগে রয়েছে নূর একা, প্রহরীর মতো। সামনে তোয়ালে মোড়ানো 4 দিনের শিশু, মাত্র 96 ঘন্টা বয়সেই যে কলঙ্কিনী। কি তার পরিচয়? কিভাবে জন্মেছে সে কি আদৌ মানুষরূপিণী শয়তান? দূরে কোথাও শেয়াল ডেকে উঠল। তন্দ্রা লেগে গিয়েছিল নূরের।
হঠাৎ একটা মৃদু শব্দে চোখ খুলে গেল তার। দরজা খুলে উঠে বসল নূর, শির দ্বারা টান টান। এবার দেখতে পেল মানুষটার মুখ। আফরোজ মিয়া। আব্বু, অবিশ্বাসের সুরে ডাক দিল নূর। এত রাতে ঠান্ডায় বাইরে ঘুরছো কেন? আব্বুর চোখে চিকচিক করা জলটা এই অন্ধকারেও চোখে পড়ল নূরের। আব্বু, কি হয়েছে তোমার? আফরোজ মিয়া ধীরে ধীরে ছেলের পাশে বসল। আজ বহুদিন পর বাড়িতে তারা একইভাবে পাশাপাশি বসল, একে অপরের এত কাছে। আফরোজ মিয়া মাথা নিচু করে ধরা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। পুরুষ মানুষকে সাহসী হতে হয়, না হলে তার পরিবারের সর্বনাশ কেউ আটকাতে পারে না। কিন্তু তুই আমার মতো হসনি, তুই অনেক বেশি সাহসী। সন্তান হারিয়েও যেমনভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছিস, আমি হলে পারতাম না। সময় মতো যদি দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। নূর অবাক হয়ে বলল, কোন দায়িত্ব? আফরোজ মিয়া উঠে দাঁড়ালো। এসো আমার সাথে। কিন্তু কিন্তু মুস্কান? আফরোজ মিয়া ঘুরে বলল, ওর কিচ্ছু হবে না, তুমি এসো আমার সাথে। নূর অবাক হয়ে অন্ধকারের মধ্যে আব্বুর পেছন পেছন বেরোলো ঘর থেকে। অন্ধকার প্যাসেজ পেরিয়ে খাবার ঘর, তার উত্তর দিকে পাশাপাশি দুটো ঘর। একটা নূরের আব্বু আর আম্মির শোবার ঘর, আর একটা স্টোর রুম বুঝে, যার দরজা আপাতত বন্ধ। জুতো খুলে নাও, শব্দ করো না, সে সব শুনতে পায়। আফরোজ মিয়া ফিস ফিস করে বলল। নূরের বুকের ভিতর রক্ত চলাচল যেন হঠাৎ বেড়ে গেল। আব্বু তাকে হাতছানি দিয়ে স্টোর রুমের দরজার পাশে ছোট্ট একটা কাঁচের ফোকরের কাছে ডাকল। নূর দুরু দুরু বুকে চোখ রাখল ফোকরে। যা দেখল তাতে তার গলার কাছে যেন রক্ত দলা পাকিয়ে শুকিয়ে গেল। পাথরের মেঝেতে বসে রয়েছে তার আম্মি, সামনে জ্বলছে একটা পুরনো কাঁসার প্রদীপ। দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও মেঝের ধুলোর উপরে একটা ভাঙা চাচারির টুকরো দিয়ে কিছু একটা এঁকে চলেছে। এলোমেলো হলেও বোঝা যায় একটা বৃত্ত, তার মধ্যে একটা অস্পষ্ট মানুষের অবয়ব। না, পুরোপুরি মানুষ নয়, মুখটা খানিকটা পশুর মতো, লম্বা কান। আনুবিস? আনুবিস কথাটা উচ্চারণ করার সাথে সাথে যেন ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। আফরোজ মিয়া নূরের হাত ধরে সন্তর্পণে সরিয়ে আনলো তাকে পাশের ঘরে। নূরের মনে হাজার প্রশ্নের ঝড় উঠেছে। আফরোজ মিয়া বলতে আরম্ভ করলেন, তুমি কখনো জানতে চাওনি তোমার আম্মি দৃষ্টি হারালেন কিভাবে। সেই কথাই আজ বলি তোমায়। শোনো, তখন আমি কায়রোর থেকে 40 মাইল পশ্চিমে আহমর নামে এক গ্রামে এক সওদাগরের ঘরে কাজ করি। একদিন দেখি রাস্তার মধ্যে এক মহিলাকে সবাই মিলে ঘিরে ধরে পাথর বৃষ্টি করে চলেছে। কিন্তু মহিলার মধ্যে এক গা শিরশিরে কাঠিন্য, তার চোখে মুখে পাথর লেগে দরদর করে রক্ত ঝরে চলেছে, কিন্তু তার জন্য একটুও ব্যথা লাগছে না। এগিয়ে গেলাম সেদিকে, জিজ্ঞেস করলাম কেন তাকে মারা হচ্ছে। উত্তরে জানলাম মহিলাটির স্বামী তাকে ছেড়ে নিরুদ্দেশ হয়েছে আজ বেশ কয়েক মাস। ইতিমধ্যে তার একটি কন্যা সন্তান হয়। মহিলা নাকি সদ্যজাতটিকে কুয়োয় ফেলে দিয়েছে। এরপর তার প্রতিবেশীরা তাকে ডাইনি সন্দেহে রাস্তায় ভার করে দিয়েছে, কারণ তাকে নাকি দিনের পর দিন নানান রকম মন্ত্রোচ্চারণ বা অদ্ভুত আচার পালন করতে দেখা গেছে। সকলের সন্দেহ সে নিজের কন্যা সন্তানকে কোনো এক কালো বিদ্যার বলি হিসাবে কুয়োয় ফেলেছে। আমার দয়া হলো, কাজটা যদি সে করেও থাকে তাহলে সে নিশ্চয়ই মানসিকভাবে বিপর্যস্ত। সুস্থ মস্তিষ্কে কেউ কি নিজের সন্তানকে মারতে পারে? তখন থানা পুলিশের অত বালাই ছিল না। ক্ষিপ্ত জনতার হাতে পাথরের বাড়ি খেতে খেতে ততক্ষণে মহিলা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে মাটিতে। আমি তাকে সেখান থেকে উদ্ধার করে কায়রোয় নিয়ে আসি, তার চিকিৎসার ব্যবস্থা করি। ধীরে ধীরে সে সেরেও ওঠে, কথাবার্তাও স্বাভাবিক হয়, কিন্তু বাচ্চাকে কুয়োয় ফেলার কোনো কথাই তার মনে নেই, এ কথাই সে দাবি করে। আমি বিশ্বাস করি তাকে। মাথায় পাথর লাগার কারণে প্রথমে তার বাম চোখের দৃষ্টিশক্তি লোপ পায়,
তারপর ধীরে ধীরে টান চোখের। আমার মায়া পড়ে যায় তার। একলা অন্ধ মহিলা কোথায় যাবে, এই ভেবে আমরা এসওয়ানে এসে নিকা করি। তারপর তুমি হও। থামলো আফরোজ মিয়া। সব শুনে নূরের যেন দম আটকে আসছে। তার নিজের আম্মে ডাইনি। এবার সব বুঝতে পারছি। ছোটবেলায় আমি যে গল্পগুলো বলতো, ইবলিশের গল্প, শেথের গল্প, মৃত্যুর দেবতা আনুবিসের গল্প, এবার সব মনে পড়ছে। সব মনে পড়ছে। ঝড়ের রাতে আমি বারবার এই গল্পগুলো শোনাতো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলতাম, তবুও শোনাতো। তাকে ডাকলে সে আসে, তাকে বসে আনতে হয়, তারপর তার উদ্দেশ্যে রক্ত নিবেদন করে তাকে অভিষেক করতে হয়। আনুবিস তার কথা শোনে, সে এলে একটি আত্মা তার গোলাম বানিয়ে নিয়ে যায়। যার উদ্দেশ্যে তাকে ডাকা হয়েছে তার, অথবা যে তার শিকারে বাধা দেবে তার। সব একদম মিলে যাচ্ছে। আকিল, আরিয়া দুজনেই তখন মুস্কানের সাথে একা ছিল। দুজনের মৃতদেহই তখন মুস্কানকে জড়িয়েছিল। হয়তো শেষ মুহূর্তে মুস্কানকে বাঁচাতে চেয়েছিল ওরা। গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। আমি তখনই বুঝেছিলাম যে ওই ডাইনির শয়তানি আবার মাথাচাড়া দিয়েছে। যখন শুনলাম ওই এক রত্তি বাচ্চাটাকে দূর করে দিতে চাইছে, ইয়া আল্লাহ, একটু যদি সাহস করতাম তখন। হায় তাজা প্রাণ দুটো। হঠাৎ থেমে গেল আফরোজ মিয়ার কথা। বাইরের প্যাসেজে মৃদু পায়ের আওয়াজ। অন্ধকার ঘরে দুজনের শোবার ঘরের দরজা 1 ইঞ্চি ফাঁক করে বাইরে উঁকি মারল। প্যাসেজে জমাট বাঁধা অন্ধকার, কিচ্ছু চোখে দেখা যায় না। স্টোরের খুপড়িটা দিয়ে সরু এক ফালি হলদে আলো বেরিয়ে আসছে, প্রদীপের শিখারা। হঠাৎ যেন অন্ধকারে কিছু নড়ে উঠল। নূরের নাকে আসলো সেই ঝাঁঝালো গন্ধ। ছায়ার মধ্যে থেকে নূর হঠাৎ দেখল কেউ একজন দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে, পিলারের ধার ঘেঁষে ঈষৎ বেঁকে। নূরের কাঁধে রাখা আফরোজ মিয়ার হাত কাঁপতে আরম্ভ করল। তখনই শব্দ করে স্টোর রুমের দরজাটা খুলে গেল। প্রদীপের আলো এসে পড়ল প্যাসেজের অন্ধকারে দাঁড়ানো ছায়ায় ঘেরা অবয়বটির ওপর। নূরের সর্বাঙ্গ আতঙ্কে জমে গেল। মাথা প্রায় সিলিংয়ে ঠেকে যায় এমন লম্বা কুচকুচে কালো একটি মানব শরীর দাঁড়িয়ে রয়েছে পাথরের মেঝের ওপর। তবে মানুষের সাথে তফাৎ তার একটাই, কাঁধের কাছ থেকে ঘন ধূসর লোমের আস্তরণে ঢাকা মাংসপেশি উঠে গেছে মাথা অবধি। সে মাথা মানুষের মাথা নয়। ছুঁচল নাক, খাড়া কান, ভাটার মতো জ্বলন্ত চোখ, আর দুসারি ঝকঝকে লালা ঝরা দাঁত নিয়ে ফুঁসে চলেছে শেয়াল দেবতা। ডাইনি কামিলার আহ্বানে যে সাড়া দিয়ে আহত হয়েছে তার শিকারের খোঁজে। দরজার পেছনে ঠক ঠক করে কাঁপতে লাগলো নূর আর তার আব্বু। দম আটকে আসছে বিকট গন্ধে। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ বেড়ে ঘর গনগনে গরম হয়ে উঠেছে। অন্ধ কামিলা বিবি এসে দাঁড়িয়েছে দরজায়, সেই ভয়ঙ্কর মরণদূতের মুখোমুখি। তার পেছনের প্রদীপের আলো এক ভয়াবহ ছায়াময় অবয়ব সৃষ্টি করছে তার শরীর জুড়ে। কামিলা 2 হাত তুলে ফিসফিস করে কিছু একটা আওড়াল। দৃষ্টিহীন চোখের মণি দুটো উড়ে উঠে প্রায় অদৃশ্য হয়ে গেল। তারপর কাঠের দরজায় বাঁ হাতের আঙুল দিয়ে টোকা মারতে লাগলো। সব শুদ্ধ 9 বার, যেন কোনো সাংকেতিক ভাষায় কোনো পৈশাচিক বার্তা দিল আনুবিসকে। ফুঁসে উঠল সেই নরশ্রীগাল। মুখ দিয়ে গর্জনের মতো একটা শব্দ বেরোল তার। মেঝেতে আঁকা সেই বলয়ের কাছে হাতড়ে হাতড়ে ফিরে গেল কামিলা। তারপর সেই একইভাবে ফিসফিস গলায় বলল, আমার রক্তে হোক অভিষেক তোমার, গ্রহণ করো এই নিবেদন, নিয়ে যাও মুস্কানকে। বলেই কাপড়ের ফাঁক থেকে একটা ছোট ধাতব ফলা বের করে নিজের হাত এক ঝটকায় চিরে দিল কামিলা। কয়েক মুহূর্ত সব চুপচাপ। তার ফালা হওয়া হাত সামনে বাড়িয়ে ধরা, টপ টপ করে রক্ত ঝরে পড়ছে তা থেকে। কামিলার ভুরু কুঁচকে গেল। গ্রহণ করো এই নিবেদন, নিয়ে যাও মুস্কানকে।
নিয়ে যাও। আনুবিস নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল তার জায়গায়। সে তার নিবেদন পায়নি, কারণ তার অভিষেকই সম্পন্ন হয়নি। কামিলার বাড়ানো হাতের নিচে নূর গিয়ে সন্তর্পণে তার বুক পেতে দিয়েছে। কামিলার রক্তধারা বলয়ের মধ্যে না পড়েছে নূরের বুকে। কে এখানে? ঐশাচিক আস্ফালনে হুঙ্কার ছাড়ল কামিলা। এই কামিলাকে নূর চেনে না। নূর, সরে যা এখান থেকে, নাহলে গলা কেটে ফেলে দেব। হাহাকার করে উঠল বুড়ি ডাইনি কামিলা। নূর নড়ল না, তার চোখের সামনে ভাসছে নিষ্পাপ আকিলের মুখ। মুস্কানের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেকে শেষ করে দেওয়া তার ছোট বোনের মতো প্রিয় আরিয়ার মুখ। নূরের হাতে করে ঘরে আনা সদ্যজাত বোনের রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিল আকিল। শয়তান! নূরের কনুইয়ের এক ধাক্কায় পাথরের মেঝেতে ছিটকে পড়ল কামিলা। রক্তে ভেজা জামাটা গায়ের থেকে টেনে খুলে ফেলে মেঝে থেকে ফলাটা কুড়িয়ে নিয়ে এক মুহূর্তে নিজের হাত ফালা করে দিল নূর। ফিনকি দিয়ে ছুটল রক্ত। বলয়ের কেন্দ্রবিন্দু সেই রক্তধারায় ভিজিয়ে দিল নূর। আস্ফালন করে উঠল আনুবিস। ঝকঝকে সাদা দাঁতের শাড়িগুলো দিয়ে যেন আলোর ঝলকানি খেলে গেল। আমার রক্তে হোক অভিষেক আপনার। হে মৃত্যুদেব, গ্রহণ করুন আমার নিবেদন, নিয়ে যান এই শয়তানি কামিলাকে। গর্জন করে বলে উঠল নূর। মুখের কথা শেষ হওয়ার শুধু অপেক্ষা। বিদ্যুৎ ঝলকের মতো বিশাল দানবীয় শরীরটা ঝাঁপিয়ে পড়ল কামিলার উপর। ছোট্ট একটা শ্বাসের শব্দ। পরক্ষণেই ঘর খালি। নূর শেষ মুহূর্তে চোখ ঢেকে নিয়েছিল। চোখ মেলতেই দেখে মেঝেতে মুখ হাঁ করে পড়ে রয়েছে কামিলা। শরীর আড়ষ্ট, চোখ বিস্ফারিত, শুধু মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এসেছে। ধপ করে একটা শব্দ হতেই নূর পেছন ফিরে দেখে তার আব্বু কাঁপতে কাঁপতে বসে পড়েছে মেঝেতে। তার মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। নূর গিয়ে তাকে তুলে ধরল। আফরোজ মিয়া উঠে বসে বলল, আজ আমার ভুলের ঋণ তুমি শোধ করলে। শুধু একটাই আফসোস, তোমার শরীরে এই মহিলার রক্ত বইছে। নূর আব্বুর কাঁধে হাত রেখে বলল, আমার শরীরে তো তোমারও রক্ত বইছে আব্বু। আমি তো তোমার মতোই সরল। দেখো, তোমার মতো আমিও সেই পথের ধুলো ঘরে এনে সংসার সাজিয়েছি। আল্লাহ সকলের পরীক্ষা নেন। আমরা আকিলকে হারিয়েছি, কিন্তু যেই মুস্কানকে বাঁচাতে গিয়ে সে প্রাণ দিল, তার বোনের প্রতিটি শ্বাসে আকিল বেঁচে থাকে। বাইরে নিঝুম রাতে দূরে কোথাও শীতের নিস্তব্ধতা খান খান করে একটা মাত্র শেয়াল ডেকে উঠল। এতক্ষণ শুনছিলেন আবির রায়ের লেখা গল্প আহুত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন।